সবাই উদ্গ্রীব যে হাদির কি হলো, এবং হাদিরকে যারা হত্যা করতে চেয়েছে বা হত্যা করেছে তাদেরকে কি ধরা হয়েছে, তদন্তের খবর কি, এইগুলো জানতে চায়। কিন্তু সেই খবরগুলোকে চাপা দিয়ে হঠাৎ করে একটা খবর নিয়ে আসা হলো কি, তারেক রহমান ফিরবেন 25শে ডিসেম্বর। আরে তারেক রহমান তো বাংলাদেশে কবে ফিরবেন না ফিরবেন এখন এটা প্রাসঙ্গিক নয়। এখন তো নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। তারেক রহমান দেশে আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হবে। তারেক রহমান আসা না আসা এখন একটা দলীয় সিদ্ধান্ত, এটা দলীয় নিউজ হতে পারে, এটা দলের ব্যাপার, এটা সার্বজনীন না। এটা অন্যান্য রাজনৈতিক দলের কাছে এটা কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু সেই নিউজটা আজকে সমস্ত মিডিয়াতে হেডলাইন। তার মানে মিডিয়া কাদের কন্ট্রোলে আছে? যারা ওই ট্রিগারটা টিপেছে, যাদের নির্দেশে ওই কিলার হাদির কানে নিচে গুলি করেছে, ঠিক ওরাই আজকে সমস্ত মিডিয়াকে কন্ট্রোল করতেছে। তারাই আজকে এবার কেয়ার হাসপাতালকে নিয়ন্ত্রণ করতেছে। তারাই সেখানকার খবরগুলোকে ধামাচাপা দিয়ে মিথ্যা অসত্য স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করতেছে, এবং তারাই হেডলাইন তৈরি করে দিচ্ছে এখন কি হেডলাইন হবে কি হেডলাইন হবে না। হাদির কিলিং মিশন কতটা ভয়ঙ্কর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা প্রকাশ্য দিবালোকে ব্ল্যাঙ্ক শুট করে কত বড় ঝানু, মানে পয়েন্ট শুটার হইলে পরে এরকম ভাবে একদম যেখানে কানের নিচে গুলি করে মারা খুব সহজ। একটা লোক শিওর মারা যাবে, যে জায়গায় আঘাত করলে পরে শিওর মারা যাবে, যাতে কোনো নিশ্চিত একদম শতভাগ নিশ্চিত করে যে গুলিগুলো করা হয়। স্নাইপার শুটার বলো বা কিলার যারা বলো, প্রফেশনাল কিলার যারা বলো, তারা কিন্তু এইভাবেই করে, এবং তারা কখনো টার্গেট মিস করে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি শুটার, যারাই শুটার যে পক্ষেরই হোক, এই শুটাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে তারা তাদেরকে টার্গেটকে গান ডাউন করে ফেলেছে। এবং এটা এখানে একটা ত্রিভুজ প্রেম সৃষ্টি হয়েছিল ঢাকা ৮ আসনকে নিয়ে। এই ত্রিভুজ প্রেমের বলি হতে যাচ্ছেন আমাদের অন্যতম একটি বিজয়ী প্রার্থী, যার বিজয় প্রায় সম্ভাবনা ছিল প্রায় শতভাগ। সেই বিজয়ের প্রার্থীটাকে আজকে আমরা মাঠ থেকে সরিয়ে দিলাম। এটা কার পক্ষে গেছে, কে এটা করাতে পারে, এটা সময় বলে দেবে। এখানে আমি সকালবেলা দুপুরের অনুষ্ঠান তোমাকে বলেছিলাম যে ঢাকা রমনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাহেব যে বক্তব্য দিয়েছেন, যে উদাসীন বক্তব্য দিয়েছেন, তাতে কিন্তু তার পক্ষে সে জানে যে এটার সঙ্গে যারা জড়িত তাদের গায়ে হাত তোলার মতো বা তাদের দিকে অঙ্গ নির্দেশ করার মতো ক্ষমতা ডিসি সাহেবের নাই। তাই ডিসি সাহেব অবলীলার করে বলেছে, আমি শুনতে পেরেছি এবং সেখানে লোক পাঠিয়েছি। এখন হয়তো দ্রুত ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে বলা হয়েছে, সিআইডি পিআইবি সবাইকে লাগানো হয়েছে। কিন্তু অদ্ভুত জিনিস দেখো, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এত বড় একটা একজন নেতা হোক, সে বয়সে ছোট কিন্তু শুধু জাতীয় নেতা, এই দেশের 10 জন নেতার মধ্যে সে এখন ওই জায়গায় সে চলে গেছে। সেই নেতাকে গুলি করা হলো, সেখানে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার সাহেবকে আমরা দেখলাম না, পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দেখলাম না, স্বরাষ্ট্র উপদেষ্টাকেও দেখলামই না। যেখানে যাদের যাওয়া উচিত ছিল, সেখানে তার চিকিৎসা নিশ্চিত করার জন্য যেখানে ডক্টর ইউনূস সাহেব নির্দেশ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন এবং একটা নির্দেশ দিয়েছেন ব্যবস্থা গ্রহণ করার জন্য, গ্রেফতার করার জন্য আসামিদেরকে, সেখানে পুলিশের তৎপরতা কি যথেষ্ট? এই পর্যন্ত কি আমরা সেটা দেখতে পাচ্ছি? এবং কি অদ্ভুত ভাবে, কি সুন্দর ভাবে সরকার মৃত্যু খবরগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য উস্তাদ হয়ে গেছে, এত বেশি ঝানু হয়ে গেছে। সেই মৃত্যুগুলোকে কিভাবে সময়টাকে তার ইচ্ছা মতো প্রলম্বিত করতে পারে, তার একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। আজকে হাদির দেহটাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে নিয়ে আসা হয়েছে এবার কেয়ার হাসপাতালে, এবং সেখানে যে ডাক্তার অপারেশন করেছে, যে ডাক্তার উপস্থিত ছিলেন, সেই ডাক্তারের বক্তব্য কিন্তু আজকে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, এটা ভাইরাল হয়েছে। কারণ সেই ভদ্রলোক সত্য বলছেন মিথ্যা বলছেন জানি না, কিন্তু ফেসবুকে আমরা দেখেছি। আবার ফেসবুকে দেখলাম তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন, পরিষ্কার করে বলতেছেন। নিউজ হেডলাইনে কি আসতেছে, 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকা ফিরতেছেন। তো
লন্ডন থেকে ঢাকায় ফিরতে তো একদিন সময় লাগবে, কবে রওনা দিবেন, কখন রওনা দিবেন সেটা উনি বলেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের তারেক রহমান সাহেব নিজে ভেরিফাইড ফেসবুকে বলেছেন তিনি কেন দেশে আসতে পারেন নাই। তাহলে কি এতদিন কি আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব কি অন্তরায় ছিলেন? তিনি কি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যে উনি আজকে ক্লিয়ারিফাই করে দিলেন যে না, আর কোনো বাধা নাই, উনি এখন আসতে পারবেন? ওনার এই বক্তব্যটা, তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, উনি ওনার ভেরিফাইড ফেসবুকে দিলেই পারতেন। বা উনি যখন আজকে বক্তব্য দিলেন, যখন শোক প্রকাশ করলেন, যখন নিন্দা জ্বালালেন, ক্ষোভ প্রকাশ করলেন হাদির জন্য, তখনই বলতে পারতেন আমি আসতেছি, এত অরাজকতা দেশ চলতে পারে না, আমি নিজে আসতেছি, আমি নিজে এসে দেখবো, এই কথাটা বলতে পারতেন। কিন্তু রাত্রে 8টার পরে হঠাৎ করে দেখা গেল যে বাংলাদেশের সকল মিডিয়ার হেডলাইন নিউজ থেকে হাদি সরে গেল। হাদি আর প্রধান শিরোনাম নাই, এমনকি শিরোনামে হাদি নাই। এখন হাদিকে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত করে দিয়েছি আমরা এবার কেয়ার হাসপাতালে, যেখান থেকে যে কোনো ধরনের স্বাস্থ্য বুলেটিন গোপন করা যায়। এবার কেয়ার হাসপাতাল প্রমাণ করেছে তারা সরকারের স্বার্থে, সরকারি অঙ্গলনে যে কোনো ধরনের চিকিৎসা তথ্য গোপন করতে তারা পারদর্শী, এবং তারা রেকর্ড সৃষ্টি করেছে যে তাদের ভিতরে খবর বের করার মতো ক্ষমতা কারো নাই। কোনো শক্তি সেখান থেকে রোগীর সত্যিকার অবস্থাটা কি সেটা বের করতে পারবে না। একইভাবে হাদিকেও সেই গোপন জায়গায় ঢুকিয়ে দেওয়া হলো, যেখান থেকে আমরা আর তার সম্বন্ধে কোনো খবর জানতে পারবো না। ঠিক তার পাশাপাশি সরকার একটা খবর দিয়ে দিল যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসতেছে। তার সঙ্গে আরেকটা খবর দিয়ে দেওয়া হলো যে জুবাইদা রহমান হাদির স্ত্রীর সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। বিষয়টা হেডলাইন কোথায় চলে যাচ্ছে, খবরগুলা কোথায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে। মানুষ তখন জানতে চায় হাদির কি অবস্থা, হাদি কি অবস্থা, সে ভালো হবে না মন্দ হবে, তার চিকিৎসার কি অবস্থা। এই জন্য সারা বাংলাদেশে মানুষ উদ্গ্রীব, দল মত নির্বিশেষে সবাই উদ্গ্রীব যে হাদির কি হলো, এবং হাদিরকে যারা হত্যা করতে চেয়েছে বা হত্যা করেছে তাদের কি ধরা হয়েছে, তদন্তের খবর কি, এইগুলা জানতে চায়। কিন্তু সেই খবরগুলোকে চাপা দিয়ে হঠাৎ করে একটা খবর নিয়ে আসা হলো কি তারেক রহমান ফিরবেন 25শে ডিসেম্বর। আরে তারেক রহমান তো বাংলাদেশে কবে ফিরবেন না ফিরবেন এখন এটা প্রাসঙ্গিক নয়। এখন তো নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। তারেক রহমান দেশে আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হবে। তারেক রহমান আসা না আসা এখন একটা দলীয় সিদ্ধান্ত, এটা দলীয় নিউজ হতে পারে, এটা দলের ব্যাপার, এটা সার্বজনীন না, এটা অন্যান্য রাজনৈতিক দলের কাছে এটা কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু সেই নিউজটা আজকে সমস্ত মিডিয়াতে হেডলাইন। তার মানে মিডিয়া কাদের কন্ট্রোলে আছে? যারা ওই ট্রিগারটা টিপেছে, যাদের নির্দেশে ওই কিলার হাদির কানে নিচে গুলি করেছে, ঠিক ওরাই আজকে সমস্ত মিডিয়াকে কন্ট্রোল করতেছে। তারাই আজকে এবার কেয়ার হাসপাতালকে নিয়ন্ত্রণ করতেছে। তারাই সেখানকার খবরগুলোকে ধামাচাপা দিয়ে মিথ্যা অসত্য স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করতেছে, এবং তারাই হেডলাইন তৈরি করে দিচ্ছে এখন কি হেডলাইন হবে কি হেডলাইন হবে না। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরে আসার সম্ভাবনা আমার কাছে এখনো শূন্য মনে হয়। কারণ যদি উনি সত্যি দেশে ফিরে আসতেন তাহলে তো এই বক্তব্যটা ওনার দেওয়ার কথা, বিরোধ দর্পে বলার কথা, হ্যাঁ আমি দেশে আসতেছি। আর আসতে হলে 12 দিন সময় লাগবে কেন? তারেক রহমানের টিকিট কিনে আসা তো এটা তো 24 ঘন্টার ব্যাপার না। উনি আজকে টিকিট চাইলে আজকে টিকিট পাবে, বাংলাদেশ বিমানে আসতে পারে, অন্য এয়ারলাইনে আসতে পারে, ব্রিটিশ এয়ারওয়েজে আসতে পারে, আমিরাতের এয়ারওয়েজ আসতে পারে, সৌদি এয়ারলাইনে আসতে পারে। লন্ডন থেকে তো শত শত ফ্লাইট বাংলাদেশের দিকে আসতেছে। হয়তো কোনোটা ফ্লাইটে কুয়েতে নামতে হবে, কোনোটা ফ্লাইট কাতারে নামতে হবে, কোনোটা ফ্লাইট হয়তো দুবাইতে নামতে হবে। তো উনি সেখান থেকে ইজিলি যে কোনো কানেক্টিং বাংলাদেশের ফ্লাইট আছে, এমনকি সিঙ্গাপুর হয়েও তিনি আসতে পারেন। উনি বাংলাদেশে ঢাকা শহরে 12 ঘন্টার মধ্যে পৌঁছার মতো যোগাযোগ ব্যবস্থা লন্ডন থেকে আমাদের যথেষ্ট পরিমাণে আছে। তিনি যদি দেশে আসতে চান, আসতে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তিনি তো কালকে আসতে পারতেন, পরশু আসতে পারতেন।
ওনার ওখানে কি আছে যেগুলা উনি পরে গিয়ে গুছাইতে পারবেন না? উনি 12 দিনে কি গুছাবেন উনি আপনাকে? রুমটা তালা মারিয়ে দিয়ে উনি চলে আসবেন, ওনার স্ত্রী চলে আসছে, ওনার কন্যা ওখানে থাকবে, কন্যার কাছে বাড়িটার চাবিটা দিয়ে চলে আসবেন, তালা মারার দরকার পড়বে না, যেহেতু কন্যা ওখানে আছে। সম্পত্তি তো কন্যার জন্যই থাকবে, আর তো কিছু নাই, এক কন্যা ছাড়া তো কেউ নাই। কাজে উনি চলে আসতে পারেন। কিন্তু এটাকে ঘটা করে ফখরুল ইসলাম সাহেব, যার বিশ্বাসযোগ্যতা এত দ্রুত মানুষের কাছে কমে গেছে, তিনি আজকে ঘোষণা করলেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসতেছে। তাহলে এটা দিয়ে আজকে এই খবরের হেডলাইন গুলা সরাই দিলেন কেন? কেন হাদির সেকেন্ড লাইনও না, হাদির শিরোনাম হারিয়ে গেল? কেন বিভিন্ন টেলিভিশন থেকে হাদির শিরোনাম হারিয়ে গেল? এটা কি আমার রাজনীতিবিদদের একটু খেয়াল করে দেখবেন? এটা কি আমার হাদির পক্ষের লোকেরা খেয়াল করে দেখবেন? এটা কি শিবির বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, আপনারা কি একটু তলায়া দেখবেন কি কারণে হাদির নিউজটাকে ডার্ক করে ফেলা হলো? কেন হাদির নিউজটাকে ব্ল্যাকআউট করে দিয়ে সেখানে তারেক রহমানের দেশে ফেরার নিউজটাকে অন্যতম প্রধান শিরোনাম হিসেবে নিয়ে আসলো? এতে কি ডাল মে কুছ কালা মনে হচ্ছে না? এতে কি সরকার এবং একটি বিশেষ বাহিনী বা একটা গুপ্ত বাহিনীর কাছে বাংলাদেশ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এটারই কি প্রমাণ আসছে না? এই যে আমি কথাগুলো বলছি, আমি বেঁচে থাকতে পারবো কিনা, আমার উপরে এরকম গুপ্ত আঘাত আসবে কিনা, আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি শঙ্কিত নই, আমার উপরে আসতে পারে। এবং আসলে ওই গুপ্ত ঘাতকেরাই করবে। এই গুপ্ত ঘাতক যারা হাদির উপরে গুলি চালিয়েছে তারাই আমার উপরে গুলি চালাবে, কোন রাজনৈতিক দল চালাবে না, ছাত্র শিবির চালাবে না, জামাত চালাবে না, এই এনসিপি চালাবে না, বিএনপি তো চালানোর প্রশ্নই ওঠে না। কাজেই এই গুপ্ত ঘাতকদেরকে যদি আপনি না ধরতে পারেন, গুপ্ত ঘাতকদের সঙ্গে এই সরকারের একটা আনহোলি অ্যাটাচ আছে, একটা অত্যন্ত অপবিত্র সম্পর্ক তারা গড়ে তুলেছেন, একটা ইলিগেল ইলিসিট রিলেশনশিপ গড়ে তুলেছেন, যেটা জাতির জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক। এটার থেকে যে কোনোভাবে হোক সরকারকে তার অবস্থান পরিবর্তন করতে হবে, নাহলে সরকার কিন্তু দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে একটি উগ্র একটি গোষ্ঠীর কাছে, ধর্মীয় গোষ্ঠী না, একটা উগ্র গোষ্ঠীর হাতে, একটা কিলার গ্রুপের হাতে দেশটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে ডাকসুর ভিপি যে কথাটা বলেছেন ঢাকা শহরকে ক্লিন করবেন, আমি ওনাকে ওয়েলকাম জানাই। আমি চাই উনি সেই ক্লিন করার মুভমেন্টে আজ থেকে মাঠে নেমে পড়ুক, আমি ওনার সঙ্গে থাকবো, সহায়তা করব। কে কি বলে আমি জানি না, উনি যদি ঢাকাকে সন্ত্রাস মুক্ত করেন, উনি যদি ঢাকাকে চাঁদাবাজ মুক্ত করতে পারেন, উনি যদি ঢাকাকে দখলবাজ মুক্ত করতে পারেন, সে যারাই করে থাকুক, আমি ওই ডাকসুর ভিপি সাহেবের নাম মনে থাকে না আমার, সাদিক কি, সাদিক কায়ুম, সাদিক কি জানি, যাক আমি তার পাশে থাকবো। আমি আহ্বান জানাচ্ছি, আপনার তো শক্তি আছে, আপনি তো জানেন আপনার শক্তি কতটুকু, আপনি ডাকসুর ভিপি, সকল তরুণ সমাজ, ঢাকা শহরের সকল তরুণ সমাজ আপনার সঙ্গে আছে। আপনি এখনই আজকে রাত থেকে শুরু করে দেন না ঢাকা শহরে শুদ্ধি অভিযান, পুলিশ সহযোগিতা করবে, সেনাবাহিনী সহযোগিতা করবে, সবাইকে নিয়ে ঢাকা শহরে অবৈধ অস্ত্র উদ্ধার করার পিছনে নামেন না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসীদেরকে দূর করার জন্য আপনি আজকে নেমে যান না মাঠে, সেনাবাহিনীকে সাথে নিয়ে আপনি নেমে যান। বিএনপি তো বলে দিচ্ছে ছাত্র দলকে বলছে সহযোগিতা করতে, ছাত্র দলের 2 নেতাও আপনার সঙ্গে সঙ্গে সহানুভূতি জানিয়েছে, সহমর্মিতা জানিয়েছে, হাদির কিলিং এ নিন্দা জানিয়েছে, ক্ষোভ জানিয়েছে। আপনি সবাইকে নিয়ে মাঠে নামেন না। সময় অপেক্ষা কেন? কিসের জন্য অপেক্ষা করছেন? কার জন্য অপেক্ষা করছেন? আজকে রাত্রে বসেন, এখন তো মাঝে মাত্র 11:15, আজকে রাত্রে বসেন, কালকে সকাল থেকে শুরু করেন, কালকে না পারেন 13 তারিখ থেকে শুরু করেন। আজকে তো 12 তারিখ, 13 তারিখ রাত থেকে শুরু করেন, 12 তারিখ দিবাগত রাত থেকে আমরা শুরু করেন। সেনাবাহিনী তো প্রস্তুত, সেনাবাহিনী তো মাঠে আছে, আপনারা শুধু নির্দেশ দেন, যার কাছে অস্ত্র আছে তাকেই আপনারা ধরেন, তাকেই গুলি করেন, দরকার পড়লে গুলি করে তাকে মারেন। এই নির্দেশটা দেন না সেনাবাহিনীকে, পুলিশ বাহিনীকে দেন না।
যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তারা যদি অস্ত্র সারেন্ডার না করে 24 ঘন্টা সময় দেন, তাহলে তাদের অস্ত্র সমেত অস্ত্র সারেন্ডার না করলে সে অস্ত্রের বিনিময়ে অস্ত্র ব্যবহার করবেন, এরকম একটা দায়িত্ব, এমন একটা অঙ্গীকার, এমন একটা ছাড়পত্র আপনি পুলিশকে, সেনাবাহিনীকে দেন না। আমি অনুরোধ করব কায়েম সাহেবকে, আমি অনুরোধ করব ডাকসুর বিপি সাহেবকে, এই নেতৃত্ব আপনি দেন, আমরা আপনার সঙ্গে আছি। আপনি নির্দেশ দেন অবৈধ অস্ত্রধারীকে শুধু গ্রেপ্তার না, প্রয়োজনে যারা হত্যা করেছে হাদিকে, হাদির হত্যার বিনিময়ে হত্যা, তাদেরকে হত্যা করেন, এরকম নির্দেশ দেন না। ইসলামে তো অ্যালাউড, ইসলামে তো এটা স্বীকার করে, আমাদের ধর্মে তো স্বীকার করে কিলারকে কিল করতে হবে, এটাই তো ইসলামের শিক্ষা। আজকে আপনি কিলারকে দমন করার জন্য আপনি দেন না। কাদের কাছে অস্ত্র আছে? একটা লাশ যদি আর কোনো মানুষের বিরুদ্ধে মানুষের পড়ে, তাহলে কায়েম সাহেব আপনি রেসপন্সিবল হবেন, কারণ আপনি ঘোষণা দিয়েছেন, সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন। আপনি ব্যক্তিগতভাবে দায়ী হবেন, আপনি ডাকসুর বিবি হিসাবে আপনি আহ্বান জানিয়েছেন সকল ছাত্র যুব সম্প্রদায়কে প্রস্তুত থাকতে। আমি বৃদ্ধ মানুষও প্রস্তুত, আমি তো ছাত্র যুব মধ্যে পড়ি না, কিন্তু ছাত্র যুবকদের পিতা হিসাবে, দাদা হিসাবে আমি প্রস্তুত। আপনি ডাক দেন, আহ্বান জানান, আপনার পাশে আমাকে পাবেন। ডাকসুর বিপি, আপনি যে কথাটা বলেছেন ফালতু বলেন নাই, অপ্রয়োজনীয় বলেন নাই, অযথা বলেন নাই। আপনার প্রতিটা কথার পিছনে যুক্তি আছে, প্রয়োজন আছে, চাহিদা আছে। আপনি অনেকটা যে কথাটা বলেছেন সেই কথাটা আপনি সিরিয়াসলি নেন, আর যদি না নেন তাহলে বলবো যে আপনি অন্য কিছু ইঙ্গিত করছেন, না হলে বলবো আপনি হয়তো কারো না কোন জন্য আপনি হয়তো এমনও অনেকে বলতে পারে এটার পিছনে আপনারও কোনো হয়তো দায় দায়িত্ব ছিল, বা আপনারও কোনো ইঙ্গিত ছিল, সেটাকে অন্যদিকে ঘুরে নেওয়ার জন্য আপনি এত বড় আহ্বান জানিয়েছেন। আজকে আপনাকে পরিষ্কার করতে হবে, আপনার অবস্থানকে পরিষ্কার করতে হবে। আপনি আপনার দলটাকে, জামাত ইসলামকে আজকে হুমকির মুখে ফেলে দিলেন। আজকে আপনার দায়ভার জামাত তো বহন করতে হবে, কারণ আপনি জামাতের একজন শুভাকাঙ্ক্ষী, জামাত একজন আপনার কি বলে আপনার একজন প্রমোটার, জামাত আপনাকে লালন পালন ধারণ করে। আপনি ডাকসুর বিপিন হয়েছেন, জামাত আপনার, জামাতের সমর্থনে, জামাতের সহযোগিতায়, ছাত্র শিবিরের সহযোগিতায় আপনি ছাত্র শিবিরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন, ছাত্র শিবিরের গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন। কাজে ডাকসুর বিপি, আপনাকে অনুরোধ করব, আপনি যে ডাক দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানটা আপনি কার্যকরী করেন। আপনি আজ থেকে মাঠে নেমে যান। যদি আমার কাছে অবৈধ অস্ত্র থাকে, আমার উপরে অ্যাকশন নেন। আমি যদি চাঁদাবাজ হয়ে থাকি, আমার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমি যদি দখলবাজ হয়ে থাকি, আমার বিরুদ্ধে অ্যাকশন নেন। কিন্তু আপনাকে দেখাইতে হবে, কারো না কারোর উপরে অ্যাকশন শুরু করতে হবে। আপনি দেশের ছাত্র যুবকদের, ঢাকা মহানগরে সবাইকে ডাক দিয়েছেন, এই ডাক কার্যকরী করা আপনার, নাহলে আপনার বক্তব্য ফানুস হয়ে যাবে, বুমেরাং হয়ে যাবে। আপনার বক্তব্য আপনার দলের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। মানুষ কিন্তু এখন এত বোকা না, মানুষ কিন্তু এখন সবকিছু জানতে চায়, বুঝতে চায়, প্রতিটা মানুষ চুল চেরা বিশ্লেষণ করতে চায়। মানুষ কিন্তু এমন কোনো জিনিস নাই যে মানুষটা কিছু বললেই বিশ্বাস করে। এই যে তারেক রহমান দেশে আসবে, আপনি হিসাব করে দেখেন, বাংলাদেশের 1% লোক, লেস দেন 1% লোক বিশ্বাস করে না যে তারেক রহমান সাহেব 25 ডিসেম্বর বাংলাদেশে আসবে। আসলে পরে হয়তো বিশ্বাস করবে। এটা তারেক রহমানকে প্রমাণ করতে হবে, মির্জা ফখরুল ইসলামকে প্রমাণ করতে হবে 25 ডিসেম্বর তারেক রহমান সাহেবকে দেশে আসার পরে বলতে হবে হ্যাঁ উনি দেশে আসছেন। এর আগে বাংলাদেশের 1%-এর চেয়ে কম মানুষ বিশ্বাস করে না যে তারেক রহমান সাহেব দেশে আসবেন। তেমনি কায়েম সাহেব, আপনি যদি এবার পিছায় যান, আপনি যে ঘোষণা দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন, তা যদি কার্যকর না করেন, তাহলে আপনিও বাতকা বাত, আপনিও কথার ফানুস উড়াচ্ছেন, কিন্তু কোনো কিছু করার ক্ষমতা আপনি রাখেন না। আপনিও একটা কথার ভাগ হয়ে যাবেন, আপনিও মানুষের কাছে অন্যভাবে পরিচিতি লাভ করবেন। আপনি ডাকসুর বিপি হয়েছেন, আপনার দায় দায়িত্ব এবং অনেক বেশি।